ওকে। তো সবাইকে আসার জন্য ধন্যবাদ। আমাদের এই কোর্সের একটা শর্ট ইন্ট্রোডাকশন আজকে দেওয়া যাক। তো সেটা হচ্ছে, এটা হলো সিএসসি 350। ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড পালস টেকনিক্স হচ্ছে আমাদের কোর্স টাইটেল। এই কোর্সে আপনারা প্রিরিকুইজিট হিসেবে পাচ্ছেন, প্রিরিকুইজিট কমপ্লিট করা লাগছে হচ্ছে অনেকগুলো। এটা হলো সিএসসি 251 করে আসতে হলো আপনাকে 250, তারপর ফিজিক্স 112, ফিজিক্স 111 এগুলা শেষ করে আসতে হয়েছে। আর সেই সাথে আরেকটা কোর্স, এটা হচ্ছে সিএসসি 360, আই থিঙ্ক এটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন। তো এই তিনটা কোর্স, এই দুটা কোর্স এবং এর আগের কোর্সগুলো শেষ করে আসছে, আপনি এই কোর্সটা আসলে নিতে পারেন। আর তার মানে এই কোর্সে এই টপিক গুলা বিভিন্ন কন্টেন্ট আমরা মোটামুটি যে ধরেই নিব যে আপনারা এগুলো জানেন। আমরা তারপরও কিছু ইন্ট্রোডাকশন দিব, তবে ইন ডেপথে আমরা আসলে ডিসকাস করব না। তো আপনাদের যদি কোনো কিছু এই কোর্স গুলা নিয়ে কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে সেটা ডিসকাস করে নিবেন। আচ্ছা, কনসালটেশন আওয়ারে আমি আমার রুটিন দিয়ে দিব। আমি আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর থিওরির। আমি এই কোর্সের কোর্স কোঅর্ডিনেটরও। তো এই কারণে দেখা গেছে যে আপনাদের আহ, যদি কোনো কোর্স নিয়ে কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার সাথে সরাসরি ডিসকর্ডে কথা বলতে পারেন। আপনাদের যে সেকশনের যে চ্যাট রুম আছে, সেটা তো কোয়েরি যেটা আছে সেটা তো আমাকে জিজ্ঞাসা করলে বিষয়গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি। তো আমরা টিপিক্যালি অফিস স্যার একটা টাইমে প্রশ্ন ছিল। জি স্যার প্রিরিকুইজিট কি সিএসসি 360 না 260? প্রবাবলি 260 আই থিংক, মানে ইয়েস স্যার। ডিএলডি আর কি, ডিজিটাল ইয়েস লজিক স্যার। ডিজাইন। ও তাহলে স্যার 260 এটা, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, 260 আই থিংক, হ্যাঁ। 360 তো মনে হয় ডাটা স্ট্রাকচার নাকি, যাই হোক, স্যার ইন্টারফেসিং ওটা। ইন্টারফেস। ওকে। আচ্ছা, তো আম, আমার ইনিশিয়াল হচ্ছে এসএই যে আপনাদের এই কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি। অ্যাটেন্ডেন্স থাকবে হচ্ছে 7%। তারপরে হোমওয়ার্ক যেটা বাক্স বেসড হবে, এটাই হচ্ছে 8%। পরে আপনাদের কুইজ হবে, যেটা হচ্ছে প্রক্টরড 251 এর মতো, আই থিংক, যদি চেঞ্জ না হয় কোনো। এটা হচ্ছে 15%। এরপরে ল্যাব থাকবে, ল্যাবের ইন্টারনাল মার্কস ডিস্ট্রিবিউশন একটা ল্যাবে দিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে 20%। তারপরে থাকবে হচ্ছে মিড টার্ম, এটা হবে 1 আওয়ার একটা এক্সাম, এটা হলো 15%। আর লাস্টে থাকবে হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে 2 আওয়ার 30 মিনিটস, এটা হবে 35%। এই হচ্ছে আপনাদের টোটাল 100% সিলেবাস।
আমি আপনাদের যেহেতু এই কোর্সটা নিচ্ছি, আমাদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে পলিসি হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স ক্লাসে নিব, সেটা হয়তো আপনাদের জুমের পার্টিসিপেশন থেকে। তো আপনারা হচ্ছে জুমে আপনাদের যে আহ, ইয়েটা আছে, নামটা আছে, সেটা রিনেম করে নেবেন যাতে আপনাদেরকে মানে আলাদা করে ডিস্টিংগুইশ করা যায় আর কি। ঠিক আছে, মানে আপনাদের যেটা ইউসিসি নেম আছে সেই নামটাই যেন আপনারা আপনাদের রিনেম করে নেবেন আর কি ক্লাস পার্টিসিপেশনের সময়। আমি হচ্ছে গিয়ে আপনাদের এখানে এন্ট্রি থেকে আমি একটা পার্টিকুলার টাইমে অ্যাটেন্ডেন্সটা নিব। সেটা কখন হবে ক্লাসের এটা ঠিক নেই। আর একটা বিষয় হচ্ছে ক্লাসে হচ্ছে কিছু বোনাস কোশ্চেন আস করা হবে। তো বোনাস কোশ্চেনের আপনি অ্যান্সার দিলে আপনি একটা অ্যাটেন্ডেন্স এক্সট্রা পাবেন। তবে হ্যাঁ, বোনাসের মার্ক বাইরে যোগ হবে না, ক্লাসের বোনাস ক্লাস পার্টিসিপেশনের মধ্যে থাকবে। ঠিক আছে, তার মানে অ্যাটেন্ডেন্সের 7%। আপনি যদি সব ক্লাস প্রেজেন্ট থাকেন তাহলে আপনি 7% পাবেন। আর যদি আপনি অ্যাবসেন্টও থাকে এবং আপনি যদি কিছু বোনাস কোশ্চেনের অ্যান্সারও দেন, তাহলে সেগুলোর পার্টিসিপেশন থেকে 7% পর্যন্ত আপনার মার্ক অ্যাড করা হবে। হচ্ছে আপনি অনেকগুলো ক্লাস মিস করছেন কিন্তু আপনার বোনাস মার্ক আছে, তো আপনার ওইটা দিয়ে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বোনাস প্রশ্নের ক্ষেত্রে আপনার বোনাস আবার একদিনে একজন একটাই বোনাস পাবেন। ঠিক আছে, মানে এমন না যে আপনি একাধিক অ্যান্সার করলে আপনার বোনাস বাড়বে। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে পুরাই বাস বেস, এটা ডেডলাইন হচ্ছে বাসে দিয়ে দেওয়া হবে এবং সেটা আপনারা ওই ডেডলাইনের মধ্যে ওই হোমওয়ার্ক প্রবলেম গুলো সলভ করে আপনারা বাসে সাবমিট করবেন। ওখানে অটো চেকিং এর ব্যবস্থা আছে, সেটা দেখা হবে। কুইজ হচ্ছে আপনাদের 4টা হবে এবং আমরা হচ্ছে বেস্ট 3 কাউন্ট করবো কুইজ। তো কুইজের সিলেবাসটা হচ্ছে আপনার কুইজ হবে সেন্ট্রাল কুইজ এবং একই সিলেবাসে হবে। আমরা ফ্যাকাল্টিরা চেষ্টা করবো হচ্ছে গিয়ে আহ, সবাই যাতে পড়িয়ে মানে একই জায়গায় শেষ করতে পারি, অর্থাৎ মানে আপনাদের সবার যাতে কাভার হয়ে যায়। আর কুইজটা হবে হচ্ছে গিয়ে মানে স্যাটারডে অর থার্সডে। ঠিক আছে, তো স্যাটারডে অথবা কোনো একটা থার্সডে হবে এবং সেটা হচ্ছে 5টার পরে, যাতে সবার একসাথে নেওয়া যায়। মানে যেদিন ক্লাস থাকবে, আমাদের তো স্যাটারডে থার্সডেতেই ক্লাস আছে, তো ক্লাস টাইমের বাইরে আমাদের হয়তো 5টার পরে একটা টাইমে আমরা কুইজের অ্যারেঞ্জমেন্ট করবো। ল্যাবের মার্ক ডিস্ট্রিবিউশনটা টোটালি ল্যাবে ডিসকাস করা হবে। মিড টার্মের ব্যাপারটা হচ্ছে আপনাদের অফলাইনে হবে, অন ক্যাম্পাস, যদি অন্য কোনো ডিরেক্টিভ না আসে। অফলাইন অন ক্যাম্পাস হবে, ফাইনালও ঠিক তাই। এবং যে ডেটে ফাইনালের ডেট দেওয়া আছে, অর্থাৎ 13 মে বেলা 2 PM থেকে 5 PM এর মধ্যেই ফাইনাল এক্সামটা হবে। অলরাইট, তো এই হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার ফাইনাল এন্ড মিড এর মার্কটা ডিফারেন্সটা একটু বেশিই লাগতেছে না? টাইমটা দেখেন। কিন্তু স্যার হ্যাঁ, মানে টাইমটা ঠিক আছে। 35% ফাইনালে স্যার একটু অনেক বেশি হয়ে যায় না স্যার? এটা এখন কিছু করার নেই, এটা তো আপনার অফলাইন এক্সাম হবে। অফলাইন এক্সামে তো আমরা এরকম পার্সেন্টেজই রাখি। ফাইনাল যেহেতু টোটাল সিলেবাসের উপরে হবে, আপনি 2.5 ঘন্টা পরীক্ষা দিবেন, 2.5 ঘন্টা পরীক্ষাতে 5টা কোশ্চেন অ্যাটেম্প করবেন। তো আপনারা পরীক্ষার আগে অনেক টাইম পাবেন, মানে এক্সাক্ট এক্সামের আগে না, আমাদের সিলেবাস আমরা অনেক আগে কাভার করে ফেলি। ওই হোপ 10 উইকের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে,
তো এরপরে আপনারা হচ্ছে রিভাইজ করার জন্য এনাফ টাইম পাবেন। আর মিডে যেহেতু মাত্র 2টা কোয়েশ্চেন 1 ঘন্টা টাইম, যদি চেঞ্জ হয় মানে আমরা যদি মিডের টাইমটা বাড়াই, ইন কেস ফাইনালের পার্সেন্টেজ এবং টাইমটা কমে আসে। ঠিক আছে, এইটা হচ্ছে পয়েন্ট। এখন আপনাদের কিছু বলার আছে? ফাইনালটা আপনার পুরো সিলেবাসের উপর হবে। আমরা কিছু হয়তো মিডের থেকে বাদ দিয়ে দিতে পারি আপনাদের সুবিধার জন্য, কিন্তু টেকনিক্যালি এটা ফুল সিলেবাসের উপর একটা প্রশ্ন হচ্ছে, এই কারণে পার্সেন্টেজটা বেশি। সেই তুলনায় মিডে আপনার একটা মানে অর্ধেক, এবং তারপরে দেখা গেছে যে আহ, মাত্র 1 ঘন্টার পরীক্ষা, অর্থাৎ 2টা কোশ্চেন থাকবে। তো এই 2টা অ্যান্সার করতে পারলেই হবে। যেহেতু টাইমটা ডিসক্রিপেন্সি অনেক বেশি, দ্যাটস ওয়াই মার্কসটা এরকম। আপনি নিজে রেশিও করে দেখতে পারেন। আর কিছু জিজ্ঞাসা আছে আপনাদের? অ্যাসাইনমেন্ট টাইপই থাকবে। জি, তো হোমওয়ার্ক গুলো তো অ্যাসাইনমেন্ট টাইপই থাকবে। অ্যাসাইনমেন্ট না, বাক্সে ইনপুট দিবেন, আপনি ওখানে অ্যান্সার ও আচ্ছা আচ্ছা, বাক্স। ঠিক আছে। স্যার হ্যাঁ, স্যার পিডিএফ সাবমিশন নাই? না মানে বিয়াতে নাই, হোমওয়ার্কে। ও জি স্যার। স্যার মানে বাক্স ইনপুট যদি ভুল হয় তো ওইটার কোনো মানে ইয়ে হবে আপনি না, লাইক একাধিক পার্সিয়াল চান্স মার্কিং বা পাচ্ছেন, কিছু? ও আচ্ছা একাধিক আচ্ছা, chance। একাধিক। বুঝতে পারলাম স্যার। ওকে, এই হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এরপরে হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট। আমাদের সিলেবাসটা হচ্ছে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, আর 2 নাম্বার হচ্ছে পালস টেকনিক। অলমোস্ট 70% হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স আর 30% হচ্ছে পালস টেকনিক। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা কভার করব হচ্ছে মূলত লজিক ফ্যামিলি। সেগুলো কি এটা আপনারা নেক্সট উইক থেকে দেখবেন। লজিক ফ্যামিলি প্লাস এই লজিক ফ্যামিলির আপনার সার্কিট গুলো ডিসি অ্যানালাইসিস। ওকে, পালস টেকনিকে আমরা হচ্ছে আহ, মূলত পালস জেনারেটর, সিগন্যাল জেনারেটর, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এন্ড ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এই জিনিসগুলাই শুধু দেখবো। ওকে, তো এই হচ্ছে মানে বেসিক কন্টেন্ট। এক্সাক্ট ডিটেলস গুলো আপনার ওই লেকচার গুলোর মাঝখানে আমরা দিব। ঠিক আছে, কি লজিক ফ্যামিলি, কি লজিক ফ্যামিলি ডিফারেন্স কোথায় কি আছে না আছে, এগুলো আমরা ওইখানে ডিসকাস। তো এটা এই মোমেন্টে অতটা ইম্পর্টেন্ট না বলাটা। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে আমাদের ডিসকাশন কি হবে? তাহলে আজকের ক্লাসে আমরা কিছু রিভিউ জিনিস করব। তো রিভিউ করব কি, সেটা হচ্ছে আমাদের সার্কিট এন্ড ইলেকট্রনিক্স কোর্সে কিছু কন্টেন্ট, যেগুলো আমাদের এই কোর্সের জন্য রিলেভেন্ট হবে। ঠিক আছে, তো সার্কিট এন্ড ইলেকট্রনিক্স আই মিন 250। তাহলে কন্টেন্ট গুলো খুবই সিম্পল। তো সিম্পল জিনিসগুলো কি কি থাকবে, মানে একদম বেসিক ডেফিনেশন। তো শুরু হবে হচ্ছে আমরা ডিসকাস করবো আজকে
চার্জ কি জিনিস, ভোল্টেজ কি জিনিস, কারেন্ট, তারপরে ওহমস ল, এরপরে আসে হচ্ছে কেসিএল, কেভিএল, নোড অ্যানালাইসিস। তো এই হচ্ছে আজকের আমাদের ডিসকাশনের টপিক, যে মানে সিম্পল রিভিউ আর কি। সুতরাং অনেক কিছু আপনাদের সাথে অলরেডি পরিচিত আপনারা, তো সেটাই আমরা এখন ডিসকাস করব। আচ্ছা, তো ফার্স্ট থিং ফার্স্ট, চার্জ কি জিনিস? চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এলিমেন্টারি পার্টিকেল। তাহলে এলিমেন্টারি পার্টিকেল বলতে আমি আপাতত বোঝাচ্ছি যেগুলো, সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন, যদিও প্রোটন অরিজিনালি ফান্ডামেন্টাল না, নিউট্রন। আচ্ছা, তো আমরা জানি অলরেডি সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, এবং নিউট্রন হচ্ছে চার্জ নিউট্রন। তো এরাই হচ্ছে আপনার মানে আপনার অ্যাটম কনস্টিটিউট করে, এবং এটা দিয়ে আমাদের মানে নোন ম্যাটার গুলা তৈরি। আচ্ছা, তো এই হচ্ছে কি চার্জের বেসিক ডেসক্রিপশন। আমরা চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম, তারপরে আমরা হচ্ছে দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে ফোর্সটা ক্যালকুলেট করতে হচ্ছে কুলম্বস ল ইউজ করে। তো কুলম্বস ল আসলে আমাদের এই কোর্সে খুব একটা রিলেভেন্ট কিছু না, কিন্তু জাস্ট বলার জন্য বলা আর কি, যে ফোর্স ক্যালকুলেট করার জন্য কুলম্বস ল ব্যবহার করা হয়, এবং সেই ফোর্স থেকে আপনি চাইলে ওয়ার্কও বের করতে পারেন। এরপর আসে হচ্ছে ভোল্টেজ। তো ভোল্টেজের ডেফিনেশন হচ্ছে তাহলে আমরা একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে ইউনিট চার্জ কে ডিসপ্লেস করতে যে অ্যামাউন্টের মানে কাজ করতে হয়, সেটাই হচ্ছে আপনার ভোল্টেজ। সো সে আমার কাছে হচ্ছে একটা 1 ইউনিট চার্জ আছে লোকেশন এ তে, আর একটা লোকেশন হচ্ছে লোকেশন বি তে। আমরা ওই চার্জটাকে যদি নিতে চাই, সেটা যে পাথে নেই না কেন, আমরা যদি সেটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই, তো সরাতে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে, সেই কাজটাকে হচ্ছে বলে ভোল্টেজ। তো এটা হচ্ছে 1 ইউনিট চার্জের জন্য। আমাদের এসআই ইউনিটে এটা হবে 1 কুলম্ব চার্জ।
আর যদি আমরা কিউ কুলম্ব চার্জ ব্যবহার করি, প্লাস কিউ কুলম্বকে আমরা যদি এভাবে সরাই, তাহলে আমাদের ভোল্টেজের পরিমাণ হবে ভোল্ট ওয়ার্ক ডিভাইডেড বাই চার্জ। এটা হচ্ছে ভোল্টেজ। এটা মেনলি ইলেকট্রোস্ট্যাটিক্স এর ডেফিনেশন ইলেকট্রোস্ট্যাটিকের। তো এটা মোটামুটি আহ, মানে একই রকম ভাবে প্রায় ইলেকট্রোডাইনামিক্স নিয়ে আসা যায়। এরপর আসা হচ্ছে কারেন্ট। ওকে, তাহলে প্রতি সেকেন্ডে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় এটাকে বলা হয় হচ্ছে কারেন্ট। তাহলে লেটস সে এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা আর একটা পয়েন্ট, এটা একটা কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরের ভিতর দিয়ে চার্জ প্রবাহিত হচ্ছে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাহলে আমরা এই চার্জের প্রবাহের যে রেট, ঠিক আছে, সেইটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট। তো এটার জন্য আমরা আসলে ডেরিভেটিভ ব্যবহার করি। আর আমাদের একটা কমন রুল হচ্ছে, সেটা হলো আমরা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট প্রবাহিত হবে, পজিটিভ কারেন্ট। পজিটিভ কারেন্ট মানে কারেন্ট ফ্লো হয় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। যদি আমরা কোনো কারণে কারেন্টের ডিরেকশন উল্টা দিকে ধরি তাহলে অ্যান্সারটা আসে নেগেটিভ। আমরা ওই নেগেটিভ কারেন্ট থেকে বুঝি যে আমরা যে ডিরেকশনে কারেন্টটা ধরে নিচ্ছি তার অপোজিট ডিরেকশনে আসলে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। এরপরে আমাদের আসে ওহমস ল। ওহমস ল বলে ওকে, মানে একটা ফিক্সড টেম্পারেচারে একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হবে সেই কন্ডাক্টরে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। তাহলে এটা যদি একটা কন্ডাক্টর হয়, এই প্রান্তের বিভব হচ্ছে ভিএ আর এই প্রান্তের বিভব হচ্ছে ভিবি। কারেন্ট যদি এই বরাবর প্রবাহিত হয় তাহলে আমরা বলতে পারবো আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। এইটা হচ্ছে ওহমস ল বেসিক্যালি। এবং এখানে টেম্পারেচারটা ফিক্স রাখতে হবে, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায় সাথে সাথে।
এই কারণে আর কি টেম্পারেচার ফিক্স রাখার প্রয়োজন আছে। আবার সেই সাথে আরো কিছু জিনিস আছে যে এইটা কন্ডাক্টরের মাস চেঞ্জ হবে না, বা সেটা কথা হচ্ছে যেভাবে ছিল ওইভাবে যদি সবকিছু থাকে তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট পাই জি। এই জি কে বলা হয় হচ্ছে কন্ডাক্টেন্স। আবার আমরা এই ফর্মুলাকে আবার অন্যভাবে লিখতে পারি, যেখানে হার হচ্ছে ওই পরিবাহীর রেজিস্ট্যান্স বা রোধ, সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তো এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে আর সমান সমান 1/g। আচ্ছা, তো এই হচ্ছে ওহমস ল। আমাদের ওহমস লটাই খুব বেশি প্রয়োজন হবে। তো এটা আপনারা আশা করি সবাই জানেন। সেটা হলো আমরা অনেক সময় ভোল্টেজ পার্থক্যকে পিএ বি দিয়ে লিখবো, যেখানে এটা মানে পিএ মাইনাস পিবি। ওকে, এ পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা? চার্জ, ভোল্টেজ, কারেন্ট, ওহমস ল? না স্যার। আচ্ছা, এরপরে রেজিস্টর। তাহলে এটা হচ্ছে একটা বিশেষ টাইপের রোধক যেটা চার্জ থেকে আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলে। স্যার চার্জের ক্ষেত্রে আমরা শুধু স্যার মানে চার্জ পার্টিকেল ইলেকট্রনকে কেন কনসিডার? কেন, প্রোটনও তো আছে। হ্যাঁ সেটাও তো স্যার, দরকার। মিউ এন্ড টাও তো আছে, আমরা ওইগুলাকে কেন কনসিডার করি না? ও, এগুলো আপনার অ্যাটম কনস্টিটিউশনে কাজ করে না, তাই কনসিডার করি না তা না, অবশ্যই আছে। মিওন, টাও, ঠিক আছে। তারপরে ইয়েস স্যার। আহ আরো পার্টিকেল আছে, ঠিক আছে। ডিফারেন্ট কোয়ার্কস আছে। এরপরে হচ্ছে আপনার আরো ব্যারিয়েন্ট পার্টিকেল আছে, ঠিক আছে। সিগমা আছে, তারপরে এটা আছে, ল্যামডা আছে, ঠিক আছে। অনেক পার্টিকেল আছে। তো এই পার্টিকেল গুলো কেউই অ্যাটম কনস্টিটিউশনে কাজ করে না, মাত্র 3টা পার্টিকেল হচ্ছে অ্যাটম কনস্টিটিউশনে কাজ করে, তাই আমরা এগুলা নিয়ে কনস্ট্যান্ট। ওকে, ওকে এটা স্যার। যদি আপনি হচ্ছে গিয়ে হাই এনার্জি ফিজিক্স করেন তাহলে এগুলো আসে, এগুলা চার্জ ম্যাটার করবে। কিন্তু এমনিতে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারে শুধুমাত্র এই 3টাই যথেষ্ট, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর কোনোটা মানে থাকে বলতে আপনি ওই হয়তো অ্যাটমের বিটা দিকের সময় হচ্ছে গিয়ে আপনার নিউট্রিনো তৈরি হয়, হ্যাঁ, কিন্তু সেটা আসলে আমাদের মানে সেমিকন্ডাক্টর ফিজিক্স এর কোনো প্রয়োজন নেই। ওকে স্যার। ওকে, তো রেজিস্টার, আমরা রেজিস্টারের জন্য এই সিম্বলটা ব্যবহার করব। এই সিম্বল দিয়ে বোঝাচ্ছি যে আমাদের এই দুই প্রান্তের মাঝখানে এমন একটা পরিবাহী আছে যেটা একটা রোধ আছে, যে রোধটার ভ্যালু 0 না, ঠিক আছে। তাহলে এটা একটা রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সের একক হচ্ছে আমরা ইউজ করব ওহম ইউনিট। আচ্ছা, আর এইটা কি হচ্ছে আমরা নরমালি আর 1 আর 2 এভাবে ডিনোট করব আর কি। ওকে, আর যদি আমরা হচ্ছে দুই প্রান্ত এরকম মাঝখানে কোনো সিম্বল ছাড়া কানেক্ট করি তাহলে এটা বুঝবো হচ্ছে পারফেক্ট
কন্ডাক্টর, বা এটা রোধ হচ্ছে 0। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের দুইটা সিম্বল। এরপরে আসে হচ্ছে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স হচ্ছে গিয়ে আপনার আমাদের বিভব পার্থক্য তৈরি করার জন্য একটা ব্যাটারি টাইপের বিষয়। ঠিক আছে, এটা কিভাবে আসছে এটা আমাদের এই কোর্সে খুব একটা ইম্পর্টেন্ট না, এটাকে ব্যাটারি বলতে পারেন। তো অর্থাৎ কেমিক্যাল হয়তো ভোল্টা সেল বা হচ্ছে ডিউরা আপনার ড্রাই সেল, বিভিন্ন ভাবে এই ভোল্টেজ ডিফারেন্সটা তৈরি করা যেতে পারে। এটার যে লম্বা মানে দাগটা আছে, এই দাগটা হচ্ছে হাই ভোল্টেজ বোঝায়, এটা পজিটিভ চিহ্ন। আর নিচের দাগটাকে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ বোঝায়। এই পাশের নোডের ভোল্টেজ যদি আমরা ভিএ বলি, এটা যদি ভিবি বলি, তাহলে ভিএ মাইনাস ভিবি হবে হচ্ছে এই ব্যাটারির ভোল্টেজ। লেখতে নাম দিলাম ভি, নাহলে ভিবি, ভিবি ফর সরি বি না বি, ভিবি নাম দিলাম something। এটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে কারেন্ট যাই প্রবাহিত হোক না কেন, আমাদের সার্কিট থিওরিতে ব্যাটারি ভোল্টেজ চেঞ্জ হয় না। ঠিক আছে, সো দিস voltage will remain constant. Okay, আচ্ছা, তো ভোল্টেজ যেহেতু কনস্ট্যান্ট থাকে, আহ, যাই হোক না কেন, এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের বৈশিষ্ট্য। তো সিমিলার এরকম জিনিস আসলে ওয়ার্ল্ডে কোথাও নাই। ঠিক আছে, ভোল্টেজ সোর্স যেটা কিনা সব সময় কনস্ট্যান্ট ভোল্টেজ দেয়। দেখা গেছে যে ভোল্টেজ সোর্সের সাথে আমি যখনই কোনো কিছু সার্কিটে আরো অনেক জিনিসপত্র যোগ করি, ভোল্টেজটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমি ভোল্টেজ সোর্স আছে, এর সাথে আমি কিছু যুক্ত করলাম এডিশনালি, দেখা গেল একটা রেজিস্টার যুক্ত করলাম অথবা আরেকটা রেজিস্টার যুক্ত করলাম, তখন দেখা যাচ্ছে ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা কমে আসে। তো এটার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে একটা বিষয় আমরা চিন্তা করি, যেটা আসলে অনেক কিছুর সম্মিলিত ফলাফল। এই জিনিসটা থাকার কারণে ভোল্টেজ সোর্স সবসময় সমান ভোল্টেজ দেয় না, কিন্তু আমরা আমাদের সার্কিট থিওরি অর্থাৎ 250 251 বা 350 কোর্সে আমরা এই জিনিসটা কনসিডার করব না। ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স বা এরকম ভোল্টেজের চেঞ্জের ব্যাপারটা আপাতত কনসিডার করব না। যদি প্রশ্নে থাকে তাহলে সেটা এক্সপ্লিসিটলি উল্লেখ করা থাকবে, সেটা হচ্ছে সোর্স রেজিস্ট্যান্স। মানে সোর্স, আই মিন এখানে সোর্স বলতে ভোল্টেজ সোর্স বোঝানো হচ্ছে। তো এটা যখন এক্সপ্লিসিটলি উল্লেখ করা থাকবে, তার মানে হচ্ছে আপনাকে ভোল্টেজ সোর্স আসবে, তার সাথে একটা স্মল রেজিস্ট্যান্স চিন্তা করতে হবে। এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের ভোল্টেজ, তার সাথে একটা স্মল রেজিস্ট্যান্স, এভাবে চিন্তা করতে হবে। মানে আমরা মানে একসাথে চিন্তা করবো বিষয়টা যদি প্রশ্নে উল্লেখ করা থাকে। তাহলে এটা হচ্ছে রেজিস্টর, ভোল্টেজ সোর্স। আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা আহ, এই কোর্সে অল্প দেখবো পরের দিকে, বিশেষ করে পালস টেকনিকে। সেটা হচ্ছে ক্যাপাসিটর, ইন্ডাক্টর দেখবো না, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। ক্যাপাসিটর সিম্বল হিসাবে আমরা ব্যবহার করি হচ্ছে দুইটা প্যারালাল প্লেট। ঠিক আছে, তো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। সো এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটাই হচ্ছে আমরা এই কোর্সের পরে, অর্থাৎ পালস টেকনিক যখন আসবে তখন আমরা এটা ডিসকাস করব। সামান্য কিছু ডিসকাশন মাঝখানেও আছে। আচ্ছা, তো প্যারালাল প্লেট
প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সটা আমরা লিখি হচ্ছে সি, এবং এরা একটা পার্টিকুলার রিলেশনশিপ মেনটেন করে। তো আমরা যদি ভোল্টেজ ডিফারেন্স কে ডেল্টা ভি লিখি, কেউ কিছু বলবেন? আচ্ছা, তো ক্যাপাসিটরের স্টোর চার্জ হচ্ছে আপনার ভোল্টেজের প্রপোর্শনাল। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপাসিটরের বিহেভিয়ার। ওকে, তো এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে বলে হচ্ছে ক্যাপাসিটর। তো আমরা লিখবো হচ্ছে কিউ ইকুয়ালস টু সিভি। সিটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তো এই হচ্ছে ক্যাপাসিটরের বেসিক ডেসক্রিপশন। তো আমরা এই তিনটে কম্পোনেন্টই মূলত লাগবে সার্কিট থিওরি থেকে, আর পরে ইলেকট্রনিক্স আমরা আরো আদার্স ইলেকট্রনিক ডিভাইসেস আছে ওগুলা আসবে। তাহলে আমরা ওই সবগুলোকে বলতেছি হচ্ছে আপনার আহ, লেখা গেল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, তো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলো মূলত দুই ভাগ করা হয়, মানে দুইটা ক্লাসিফিকেশন আছে ডিপেন্ডিং অন পাওয়ার জেনারেশন। একটা হলো অ্যাক্টিভ, আর একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলো হচ্ছে যেগুলা থেকে আমাদের পাওয়ার জেনারেট হবে। ঠিক আছে, আর প্যাসিভ কম্পোনেন্ট গুলাতে কোনো পাওয়ার মানে ইন্টারনালি কোনো পাওয়ার জেনারেট হয় না। তার মানে আপনাদের ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স এগুলো হচ্ছে গিয়ে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলা হচ্ছে আহ, আরেকটা ডেফিনেশন। নোড হচ্ছে, স্যার জি, স্যার অ্যাক্টিভের এক্সাম্পল গুলো কি কি বলেছেন? মানে ভোল্টেজ সোর্স, পাওয়ার সোর্স, ও আর সরি প্যাসিভ ভোল্টেজ গুলো সোর্স, হচ্ছে কারেন্ট সোর্স, ক্যাপাসিটর গুলো। ক্যাপাসিটর, রেজিস্টর, পরে ডায়োড, আচ্ছা, ট্রানজিস্টর, এগুলো সবই প্যাসিভ কম্পোনেন্ট। ঠিক আছে, আচ্ছা, কিন্তু পরে আমরা অপেম যখন করব তখন অপেম আবার অ্যাক্টিভ, কেননা অপেম পুরো সার্কিটটা ইন্টারনাল ভোল্টেজ সোর্স সহ আর কি সব। আচ্ছা, যাই হোক, আচ্ছা, তো আমরা যখন একাধিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্টকে ইন্টারকানেক্ট করি, তাহলে যে ইন্টারকানেক্টেড পয়েন্টটা থাকে সেটাকে আমরা বলতে পারি নোড। তো দেখা গেছে যে আমাদের তিনটা রেজিস্টর হচ্ছে আমরা এই পয়েন্টে কানেক্ট করছি, তাহলে এটা একটা নোড। এখানে দুইটা কানেক্টেড, এটা আরেকটা নোড, এটা একটা নোড, এটা আরেকটা নোড। তো এভাবে আর কি আমরা
নোড গুলো আইডেন্টিফাই করতে পারি এবং আহ দেখা গেছে যে এমন হতে পারে যে আমরা একটা ওপেন অবস্থায় আছে, তাহলে এটাকেও নোড হিসাবে কনসিডার করতে পারি। ঠিক আছে, Okay. তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা নোড আছে। অনেক সময় এভাবে সার্কিট আঁকা হয়, তখন মনে হতে পারে এটা একটা নোড, এটা আরেকটা নোড। এটাকে আলাদা আলাদা নোড হিসাবে আমরা টিপিক্যালি আইডেন্টিফাই করি না, এদেরকে আমরা বলি একটা সিঙ্গেল নোড। কেননা এই দুই প্রান্তের বিভব পার্থক্য আসলে শূন্য, কারণ এরা হচ্ছে পারফেক্ট কন্ডাক্টর দিয়ে সংযুক্ত অবস্থায় আছে। তাই চাইলে আমরা এই ছবিটাকে এভাবে ড্র করতে পারতাম। ঠিক আছে, তো এটা একটা সিঙ্গেল নোড বলা যায়। আচ্ছা, তো এবার আসে হচ্ছে কেসিএল। কেসিএল হচ্ছে কোন একটা নোডে কারেন্টের অ্যালজেব্রাইক সাম হচ্ছে 0, এটাই হচ্ছে কেসিএল। তাহলে আমরা যদি একটা নোড চিন্তা করি এবং এই নোডে অনেকগুলা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কানেক্টেড আছে এবং এখান থেকে বিভিন্ন ভাবে কারেন্ট আসছে যাচ্ছে, সেই কারেন্ট গুলোর ডিরেকশন এখানে ড্র করলাম। এটার নাম দিলাম I1, I2, I3, I4 and I5। তাহলে এদের অ্যালজেব্রিক সাম হচ্ছে 0। তো আমরা আগে অ্যালজেব্রিক সাম করার জন্য আমাদেরকে একটা কনভেনশন ঠিক করতে হবে। তাহলে আমরা কনভেনশন দিচ্ছি এইখানে, সেটা হচ্ছে যদি কারেন্ট নোড, কোন একটা নোড, যে নোড আমরা কনসিডার করছি সেটা থেকে বাইরে যায়, তাহলে কারেন্ট হচ্ছে পজিটিভ। তাহলে বললাম যে ওকে। আর উল্টাটা ধরলেও সমস্যা নাই, কিন্তু আমি জাস্ট সো উল্টাটা ধরলেও সমস্যা নাই, এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ ধরলেও সমস্যা নেই, অ্যাজ লং এজ ইউ আর কনসিস্টেন্ট উইথ ইউর কনভেনশন। ঠিক আছে, তো আমরা যদি এই কনভেনশন ইউজ করি তাহলে এইখানে এই নোডটা, নোড লেটস সে নোড এ, এটার জন্য আমরা সার্কিটের ইয়েগুলা লিখতে পারবো। এন্টারিং হচ্ছে I1 এন্টার করছে, I2 বের হচ্ছে, I3 এন্টার করছে, I4 এন্টার করছে, I5 বের হচ্ছে। তাহলে এটা হলো অ্যালজেব্রিক সাম এবং এটা ইকুয়াল হবে 0। তো এটা বুঝতে কারো সমস্যা আছে? এটা খুবই সিম্পল জিনিস, আপনারা অলরেডি অনেকদিন ধরে এটা দেখে আসছেন। ওকে, এই হচ্ছে আপনার কেসিএল এর। তো মূলত আমাদের এই কোর্সে আমরা কেসিএল এবং ওহমস ল ব্যবহার করব এবং তার সাথে হচ্ছে দুটার কম্বিনেশন হচ্ছে আমাদের নোড অ্যানালাইসিস। তো যাই হোক, ফর
কমপ্লিটিং আওয়ার ডিসকাশন, আমরা কেভিএল নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে কিরশফস ভোল্টেজ ল। তো সেটা বলে হচ্ছে যে আপনার তাহলে একটা সার্কিটের মধ্যে যদি কোনো লুপ নেওয়া হয় তাহলে তার অ্যাক্রসে যে মানে লুপটার মাঝখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হলো জিরো। তাহলে আমাদের একটা সার্কিট আছে এরকম, একটা কিছু আছে এখানে, এটা হচ্ছে ব্ল্যাক বক্স, আমরা জানি না কি আছে। তাহলে এটা একটা দেখা গেল যে ব্যাটারি, ভোল্টেজ, এটার ভোল্টেজ V1, এটা একটা ক্যাপাসিটর, ভোল্টেজ ভিসি, আর এই সার্কিটের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হলো আই, মানে আই এদিক দিয়েও ফ্লো হবে। আর এই অবজেক্টর ভোল্টেজ V2। তাহলে আপনার কারশফের ভোল্টেজ ল বলে যে আমি যদি একটা নোড থেকে শুরু করি তারপরে এই লুপ ঘুরে যদি ওই নোডে ফেরত আসি তাহলে টোটাল ভোল্টেজ ড্রপটা হচ্ছে জিরো। তাহলে প্রশ্ন হচ্ছে ভোল্টেজ ড্রপটা কি জিনিস? ভোল্টেজ ড্রপ হচ্ছে, আমরা বললামই যে একটা কারেন্ট যেদিকে ফ্লো হয় সেখানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো হয়। তাহলে কারেন্ট যদি ফ্লো হচ্ছে হাই থেকে লো এর দিকে, তখন একটা ওই হাই থেকে লোতে একটা ভোল্টেজ কমে আসছে, এই কমে আসাটাই আমরা অনেক ক্ষেত্রে বলি হচ্ছে ভোল্টেজ ড্রপ। তো আমরা যেহেতু এই পয়েন্টের নাম দিলাম এ, এটা বি, এটার নাম দিলাম, নোডের নাম দিলাম সি, এটা ডি, এটা ই, তাহলে কারশফের ভোল্টেজ ল বলে ভিএবি প্লাস ভিবিসি প্লাস ভিসিডি প্লাস ভিডিই প্লাস ভিএ ইকুয়ালস টু জিরো। এখন ভিএবি সমান কত হবে? তো কারেন্ট যেহেতু আই, তাহলে আমরা ওহমস ল ব্যবহার করতে পারি। ওহমস ল বলে হচ্ছে এই রেজিস্ট্যান্সের মান যদি আর হয় তাহলে ভিএবি হবে আই টাইমস আর। তারপরে ভিবিসি, এখন ভিবিসি টা আমরা কারেন্ট থেকে বের করতে পারি না সরাসরি, আমাদেরকে তখন একটু ইন্টিগ্রেশন করতে হবে কারেন্টকে, কিন্তু সে তুলনায় আমাদের প্রশ্নে যেহেতু লেখা আছে ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে ভিসি, আমরা এটা ভিসি লিখতে পারি। খেয়াল রাখতে হবে আমাদের বিটা হচ্ছে হাই ভোল্টেজ, সিটা যদি আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজটা এরকম হতো যে এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন যেহেতু বি এর নোডের ভোল্টেজটা নেগেটিভ তাই আমরা লিখতাম তখন মাইনাস ভিসি। আচ্ছা, তারপরে আবার এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে R2, এটা R1 যদি হয় তাহলে এটা কি IR1, তাহলে এটা হবে হচ্ছে সি থেকে ডি হবে IR2, তারপরে ডি থেকে ই, এটা আমরা জানি না ব্ল্যাক বক্স, কিন্তু বলে দেওয়া আছে V2। তো দেখা যাচ্ছে ডি তে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস V2। আবার ই থেকে এ, সেটা হচ্ছে মাইনাস V1 ইকুয়ালস টু জিরো। এই হচ্ছে আমাদের কারশফের ভোল্টেজ।
এ পর্যন্ত কারোর কোনো জিজ্ঞাসা আছে? স্যার জি। স্যার বি থেকে সি পয়েন্টে কি কারেন্ট চেঞ্জ হতে পারে? ডিসি কারেন্ট চেঞ্জ হবে না, তবে সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, কিন্তু যদি কারেন্ট ডিসি হয় এটা চেঞ্জ হয় না। মানে মানে ব্যাপারটা অনেকটা এরকম যে এখানে ক্যাপাসিটর যেটা আছে, ক্যাপাসিটরের মধ্যে কারেন্টের ফ্লোটা একটু কমপ্লিকেটেড আছে, ঠিক আছে? সো আমরা যেহেতু এখানে একটা চার্জের স্টোর হয়, ঠিক আছে, সো আপনি বলতে পারেন যে হ্যাঁ এখানে যেটা ঢুকতেছে এখান থেকে ঠিক ওইটা কি বের হবে কিনা এটা বলা মানে এক্স্যাক্টলি বের হওয়ার কথা না, ঠিক আছে, কিছু চার্জ তো জমা হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা একটা অবশ্যই ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এই হিসাবে বলা যেতে পারে যে কারেন্টটা চেঞ্জ হতে পারে সময়ের সাথে সাথে, মানে টাইম আপনি এখন দেখলেন একটু পরে দেখলেন কারেন্টটা চেঞ্জ হবে, কিন্তু কারেন্ট আমরা ডিফাইন করি হচ্ছে অনেকটা একটা এক ওয়ান ইনস্ট্যান্ট, মানে একটা পার্টিকুলার সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ, মানে একদম একটা মুহূর্তে পার্টিকুলার মোমেন্ট, তো পার্টিকুলার মোমেন্টে দেখা যায় যে কারেন্টের ফ্লোটা সেমই থাকে, কিন্তু মানে ওই আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। আর যদি আমরা এখানে এসি সিগন্যাল ইউজ করতাম তাহলে এসি সিগন্যালে আমরা ব্যবহার করতাম হচ্ছে আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালুটা আপনার চেঞ্জ হতো, ঠিক আছে, কিন্তু অবশ্যই হ্যাঁ আপনার যদি বলেন ইনস্ট্যান্টে কারেন্টটা কিন্তু এই পয়েন্টের কারেন্টটা আর এই পয়েন্টের কারেন্টটা এক্স্যাক্টলি সেম হতো না, ঠিক আছে। এটা একটা এটাকে মানে এটার কিছু ইস্যু আছে, ইস্যু গুলা হচ্ছে আপনার আমাদের এই সার্কিট গুলাতে আমরা কোন ফ্রিকোয়েন্সিতে অপারেট করতেছি তার উপরে, ঠিক আছে। সো টেকনিক্যাল কিছু ইস্যু আছে, সো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট বিহেভিয়ার, যেটা কিনা আমরা হচ্ছে আপনাদের সিএসসি তে পড়ানো হয় না। সেটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট কত বড় হলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের কারেন্ট ডিফারেন্স থাকে। তো আমাদের আপাতত আমরা এই ইলেকট্রিক্যালের যে কোর্স গুলা করাই, ঠিক আছে, এগুলাতে চিন্তা করতে পারেন যে না তেমন কোনো চেঞ্জ হয় না, কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্যাল ডিভাইসে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। জি স্যার। যদিও আমাদের ক্যাপাসিটর নিয়ে ডিল করতে হবে কম, তারপরও আর কি জাস্ট ছবি আঁকার জন্য বলছি, মানে দেখানোর জন্য। ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে কিন্তু কারেন্টটা ডিফারেন্ট হতে পারে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে, ম্যাসিভলি ডিফারেন্ট হতে পারে। কেন হয় এগুলা আর আমি ডিসকাস করলাম না, এগুলা খুব ইন্ট্রিকেট ডিটেলস আছে। এনিওয়ে, এরপর আসে হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস একটা খুবই পাওয়ারফুল টেকনিক, আমাদের এই কোর্সে আমরা কয়েকবার ব্যবহার করব। তো খুব বেশি ব্যবহার হবে না, আমরা মূলত কার্শফের কারেন্ট ল আর ওহমস ল দিয়ে কাজ চালাই দিতে পারবো। তারপরে নোড অ্যানালাইসিসটা আসলে লাগবে জন্যই দেখানো। ওকে, তো নোড অ্যানালাইসিস আমাদের গোল হচ্ছে যে আমাদের একটা পার্টিকুলার সার্কিটের নোড ভোল্টেজ গুলো আইডেন্টিফাই বের করা, নোড ভোল্টেজ বের করা। আচ্ছা, এটাকে বের করতে হবে, আর সেই সাথে আমরা ওইখান থেকে আমাদের কারেন্ট গুলো বের করতে পারবো, ঠিক আছে। তো কারেন্ট বের করতে পারবো, সেটার জন্য ইউজ করব হচ্ছে ওহমস ল। এই ওকে, তো এনিওয়ে, আমাদের নোড অ্যানালাইসিস এর জন্য আমরা কয়েকটা পয়েন্ট, চারটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই রেফারেন্স ভোল্টেজটাকে আইডেন্টিফাই করতে হবে। দুই নাম্বার হচ্ছে
আননোন নোড ভোল্টেজকে আইডেন্টিফাই করতে হবে। 3 নাম্বার হচ্ছে নোড ইকুয়েশন লিখতে হবে। সো এটার মধ্যে আরো কিছু স্টেপ আছে। আর ফাইনালি হচ্ছে নোড ইকুয়েশন গুলাকে একসাথে সলভ করতে হবে। তাহলে আমরা এটা একটা ইলাস্ট্রেট করে দেখাই। প্রথম এক্সাম্পল, ওকে, এটা হচ্ছে সে 5 ওহম, এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 15 ভোল্ট। তাহলে এখানে আমরা নোড অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো আমাদের এই কোর্সে দেখা যাচ্ছে যে অলমোস্ট অলওয়েজ আমাদের রেফারেন্স ভোল্টেজটা দিয়ে দেওয়া থাকবে, তো এই স্টেপটা আমাদের করা লাগবে না। কিন্তু 250 তে যেটা করা লাগতো, 251এও আই থিংক তেমন একটা করা প্রয়োজন পড়ে নাই। এটা দিয়েই দেওয়া হয় সার্কিটে কোন পয়েন্টটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো ফর এক্সাম্পল, আমাদের নিচের সার্কিটটাতে আমাদের এই পয়েন্টকে রেফারেন্স ভোল্টেজ দিয়ে দেওয়া আছে। অর্থাৎ আমরা এই সিম্বল দিয়ে বোঝাচ্ছি এই নোড ভোল্টেজটা, এই নোড অর্থাৎ এই পুরোটা, এইটা নোড ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা, ওকে। এরপরে এখন আমাদেরকে আননোন নোড ভোল্টেজ গুলো আইডেন্টিফাই করতে হবে। তো এখানে নোড আছে কোনটা কোনটা, এটা হচ্ছে নোড, এটা একটা নোড। আননোন নোড কোনটা? আননোন নোড হচ্ছে গিয়ে এইটা। সো এটার নাম দিলাম V1। আর নোন নোড হচ্ছে এটা। নোন নোড কেন? কেননা আমরা এই নোডের ভোল্টেজটা বলতে পারি কম্পেয়ার টু রেফারেন্স নোড বা 0 ভোল্টেজ। তাহলে এই নোডের ভোল্টেজ হচ্ছে প্লাস 15 ভোল্ট। তাহলে আমাদের প্রথম দুইটা স্টেপ শেষ। এবার নোড ইকুয়েশন লিখতে হবে। তো নোড ইকুয়েশন লেখার জন্য আমরা হচ্ছে কারশফের কারেন্টটা ব্যবহার করি। তো আমি যে রুল অফ থাম্ব ব্যবহার করি সেটা হচ্ছে, আমি সবসময় চিন্তা করি যে নোডের ইকুয়েশন লিখবো ওই নোড থেকেই কারেন্ট বের হচ্ছে। অন্য নোডে যখন যাব তখন ওই নোডের জন্য আবার একই রুল অফ থাম্ব ব্যবহার করা হবে। ঠিক আছে? তো আমি সবসময় চিন্তা করি যে আপনার যে নোডটার ইকুয়েশন ওই নোড থেকে কারেন্ট বের হচ্ছে। তাহলে V1 নোডের জন্য যদি ইকুয়েশন লিখবো, তার মানে আমি চিন্তা করব V1 থেকে দুইটা কারেন্ট বের হচ্ছে। এই কারেন্ট দুইটা শুধু V1 নোডের ইকুয়েশন লেখার সময় কনসিডার করব, অন্য নোডের সময় অন্য কারেন্ট কনসিডার করব। আমার এই কারেন্ট গুলা জাস্ট জাস্ট একটা মেন্টাল মানে পিকচার তৈরি করে, আর কিছু না। তাহলে নিচে যে কারেন্টটা যাচ্ছে সেটার ফর্মুলা হবে হচ্ছে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 10 ওহম। তারপরে বাম পাশে যে কারেন্টটা যাবে ওটা হচ্ছে V1, অন্য পাশের নোড হচ্ছে 15, তাহলে মাইনাস 15 ডিভাইডেড বাই 5 ওহম। আর এটা ইকুয়ালস টু কারশফের কারেন্ট ল বলে কি এটা হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড নোড ইকুয়েশন। তারপরে লাস্ট স্টেপটা হচ্ছে আমরা এই ইকুয়েশনটা সলভ করব। তো এটা সলভ করলে আসে কি, আমরা এটা ইজিলি করতে পারি। তাহলে এটা আসে হচ্ছে V1 টাইমস 1/10 প্লাস 1/5, আর ওই পাশে পাঠিয়ে দিব হচ্ছে 15/5। তাহলে এটা থাকবে V1
10 3 তাহলে এটা হচ্ছে V1 সমান সমান হবে 10/9। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি এই নোডের ভোল্টেজটা পাবেন। এখন এই নোডের ভোল্টেজটা পাওয়ার পরে আপনি চাইলে আপনার যদি প্রশ্নে দরকার পড়ে তাহলে কারেন্ট গুলো বের করে ফেলবেন। তাহলে আমাদের I1 কারেন্ট কি হবে, I1 যদি এই দিকে যায় তাহলে সেটা হবে 15 মাইনাস 10/9 ডিভাইডেড বাই 5। এরপরে যেটা আসে এটা অ্যাম্পিয়ারে লিখবেন। I2 সমান সমান হবে 10/9 মাইনাস 0 ডিভাইডেড বাই 10, তাহলে এটা আসছে 1/9 অ্যাম্পিয়ার বা 0.11 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে একটা খুবই সিম্পল এক্সাম্পল ছিল। এরপর আমরা আরেকটু কমপ্লিকেটেড এক্সাম্পল দেখাই। সো এই এক্সাম্পল যেটা দেখাবো এটা হচ্ছে আমরা আমাদের কোর্সের হয়তো কয়েক আর এক উইক পরে আমরা এই এক্সাম্পলটা দেখতে পাবো। সেটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ছোট ভোল্টেজ সোর্স আছে, এটা হচ্ছে -12 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে ±0.7 ভোল্ট, পুরো হচ্ছে 12 ভোল্ট। ওকে, তাহলে আমাদের লাগবে হচ্ছে গিয়ে এই নোড ভোল্টেজ, এটার নাম দিলাম ভিপি। এই নোড ভোল্টেজটা বের করতে হবে। আচ্ছা, আরো কিছু ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু। সেটা হচ্ছে 1 কিলো ওহম, এটা হচ্ছে 2 কিলো ওহম, এটা 15 কিলো ওহম, এটা হচ্ছে 100 কিলো ওহমস। ঠিক আছে, তো আমাদের এখানে ভিপি নোডের ভোল্টেজটা বের করতে হবে। ক্ষেত্র বিশেষে আমাদের এই নোডটার ভোল্টেজও বের করা লাগতে পারে। তো এই হচ্ছে আমাদের একটা মানে এই এই কোর্সে রিলেভেন্ট একটা সার্কিট। তো এই সার্কিটের আমরা অ্যানালাইসিসটা করি, অর্থাৎ নোড অ্যানালাইসিস। আমাদের ভিপির ভ্যালুটা বের করা লাগবে। তা আমাদের ভিপির ভ্যালুটা বের করার জন্য আমরা কি করব, ভিপি থেকে চিন্তা করব। আমাদের এখানে প্রথম দুইটা স্টেপ হয়ে গেছে, এখন নোড ইকুয়েশন লিখতে হবে ভিপির সাপেক্ষে। তাহলে ভিপির সাপেক্ষে আমরা নোড ইকুয়েশন লিখবো। সো আমরা চিন্তা করতেছি ভিপি থেকে কারেন্ট বের হচ্ছে, তাহলে কারেন্ট বের হলে উপরের দিকে যে কারেন্টটা যাবে সেটা হবে ভিপি -12 ডিভাইডেড বাই 2 কিলো ওহমস। তারপরে আমাদের ডান দিকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে ভিপি -12, মানে এটা শেষ হচ্ছে -12-এ, তাহলে মাঝখানের যে রাস্তাটা আছে এখানে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে দেখা যাচ্ছে 115। এই দুইটা যেহেতু সিরিজে আছে আমরা একসাথে যোগ করে দিতে পারবো। তাহলে এটা হবে 115 কিলো ওহমস প্লাস। এবার আসে ডান পাশে। এখন ডান পাশে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, আপনারা হয়তো অনেকে বলবেন এটা সুপার নোড। তো সুপার নোড বলা যায়, কিন্তু আমি আসলে ওই কনসেপ্টটাকে মানে রিকল না করে আমি বলবো যে ভিপি থেকে আরেকটা কারেন্ট যেদিকে বের হচ্ছে সেটা আমি যেহেতু সরাসরি ভোল্টেজ সোর্সের জন্য কোনো কারেন্টের সমীকরণ লিখতে পারি না ওহমস ল দিয়ে, তাহলে আমি এই নোডের জন্য লিখি। তাহলে এই নোডের ভোল্টেজটা কত হবে, খুব সহজে বলা যায়, এটা যদি ভিপি হয়, এখানে যদি 0.7 হয়, তাহলে এই উপরেরটা হবে ভিপি থেকে 0.7 বেশি। তাহলে এই নোডের ভোল্টেজটা লিখতে পারবো ভিপি 0.7। এখন যে কারেন্টটা এই নোডের ভিতর দিয়ে ঢুকলো সেটা এই দিক দিয়ে বের হবে,
তাহলে আমরা একবারে লিখে ফেলতে পারি ভিপি প্লাস 0.7, এটা হচ্ছে এই নোড। এই নোডের ভোল্টেজটা আমরা খুব সহজে বলতে পারি, এটা হচ্ছে 5 ভোল্ট মাইনাস 5 ডিভাইডেড বাই এই যে মাঝখানে রেজিস্ট্যান্স কত 1 কিলো ইকুয়ালস টু 0। দেখেন এটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা, এই যে আমি লিখলাম। অলরাইট, আপনারা আশা করি বুঝতে পারছেন। তার হ্যাঁ বলেন। স্যার লাস্ট পার্টটা আরেকবার বলা যাবে যে ভিপি প্লাস 0.7 মাইনাস 5, ওই পার্টটা একটু আরেকবার বোঝালে ভালো এই হতো। যে আপনি দেখেন এখানে কারেন্টটা এই যে বের হচ্ছে না এখানে, জি সেই কারেন্টটা তো আপনার এই ভোল্টেজ সোর্সের মধ্যে যে যাওয়ার সময় চেঞ্জ হবে না, কেননা ভোল্টেজ সোর্স কারেন্ট মানে ইউজ করে না, ঠিক আছে? তাহলে এ পাশে যখন এটা বের হবে তাহলে এই নোড দিয়ে তো এই নোড, এই যে এই নোডটা, ঠিক আছে, এটা এটা দিয়ে তো ওই একই কারেন্টই বের হবে। তা আমাদের তিনটা কারেন্ট বের হওয়ার কথা না ভিভি থেকে, তাহলে তিনটা কারেন্টের জন্য একটা সমীকরণ লিখতে হবে। তো দুইটা কারেন্টের জন্য তো লিখে ফেলছি, একটা হচ্ছে উপরেরটা, তারপরে ডান পাশেরটা। এবার বাম পাশেরটার জন্য আমি ভিপি থেকে না লিখে আমি লিখলাম ভিপি ওই ভোল্টেজ সোর্স পার হয়ে নোডটা থেকে। তাহলে ওই নোডের ভোল্টেজটা কত হয়েছে এখানে, সেটা হচ্ছে ভিপি প্লাস 0.7, যেটা কিনা এই যেখানে দেখানো হয়েছে। তাহলে এই ভিপি প্লাস 0.7 নোড থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে 5 ভোল্টের নোডের দিকে, সেটাই লিখছি আমি। স্যার যদি এখানে এমন হতো আমার যে ভোল্টেজ সোর্সটা সেটার পোলারিটি যদি উল্টা করা থাকতো, লাইক পজিটিভ সাইডটা হ্যাঁ আচ্ছা যদি ঠিক আছে, ভিপির আমি সাথে তাহলে কানেক্ট হতো। এটা বড় হতো, তাহলে এটা মাইনাস হতো, ওকে ঠিক না? তাই তখন তো। তো আমরা স্যার ভিপি মাইনাস 0.7 লিখতাম, তাই না স্যার? ইয়েস ইয়েস, এই আচ্ছা, ওকে স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ওকে। তো এই হচ্ছে আমাদের সিচুয়েশন। এরপরে আমরা ভিপির ভ্যালুটা সলভ করে ফেলতে পারি। এরপরে এখান থেকে ভিপিটা বের করবো। এটা আপনারা অবশ্যই ক্যালকুলেটরে করা প্র্যাকটিস করবেন। যদি না পারেন তাহলে আমাকে দেখাবেন, আমি করে দিব। এটা আপনারা অনলাইন ক্যালকুলেটরে করবেন না, হাতে করবেন, কেননা আপনাদের পরীক্ষা যেহেতু অফলাইনে হবে, তো দেখা গেছে যে পরীক্ষার হলে যে যদি সলভ করতে না পারেন বা ভুল করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মার্ক আপনার এর জন্য কাটা যাবে। আচ্ছা, তো এই হলো একটা এক্সাম্পল যেটা আমাদের এই কোর্সে লাগবে। আরেকটা এক্সাম্পল দেখানো যায়, আরেকটা এক্সাম্পল আছে, ওইটা আমি আগামী ক্লাসে দেখাবো। সেটা হচ্ছে রিলেটেড টু আপনার বিজিটি সার্কিট আর কি, ঠিক আছে? সো আই থিংক এ পর্যন্ত দেখালে আজকে চলবে। আগামী দিন আমরা ডিসকাস করবো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসেস, অর্থাৎ ডায়োড, বিজেটি, এই দুইটা, এবং এই দুইটা দিয়ে কিভাবে কম্পিউটেশন করে বিভিন্ন রকমের, ওইটাই আর কি, ঠিক আছে? তো এই পর্যন্ত যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে যে আমরা মানে 250 যে কন্টেন্ট গুলা কাভার করলাম, এগুলা বুঝতে অসুবিধা থাকলে একটু বলতে পারে। আই থিংক থাকার কথা না, কিন্তু তাও আর কি, যদি কারো প্রবলেম থাকে আস্ক করতে পারে। আমাদের কিন্তু নোড অ্যানালাইসিস খুব ডিফিকাল্ট নোড অ্যানালাইসিস না, এই যে সার্কিটটা দেখালাম এরকমই সার্কিট হয়তো নোড অ্যানালাইসিস করতে লাগবে। মানে আপনারা যেটা 250 তে অনেক কমপ্লিকেটেড সার্কিট যেগুলা করছেন, মানে হ্যাঁ আমাদের সার্কিট কমপ্লিকেটেড লুকিং হবে এটা ঠিক, কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট যে নোড অ্যানালাইসিস এর প্রবলেম গুলো অনেক কমপ্লিকেটেড হবে। যদি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারেন তাহলে আমাদের মানে এই রকমই হবে আমাদের সার্কিট গুলা, যখন আমরা এগুলাকে সিম্পলিফাই করবো আর কি, ঠিক আছে? সো আই থিংক
যদি এখনো সমস্যা থাকে অসুবিধা নাই, আমরা যখন প্রবলেম সলভ করা শুরু করব হয়তো নেক্সট 2 ক্লাস পর থেকে, তখন হয়তো আপনাদের ব্যাপারগুলো আরো ক্লিয়ারিফাই হবে। তো ঠিক আছে, আপনাদের আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। অ্যাটেন্ডেন্স মিন্স আপনারা আপনাদের ইয়েগুলো রিনেম করে ফেলেন। আমি হচ্ছে জাস্ট স্যার জি স্যার আমাদের কি ক্লাস রেকর্ডিং গুলো প্রোভাইড করা হবে? হ্যাঁ প্রোভাইড করা হবে, তবে একটু দেরি হবে আর প্রোভাইড করতে, মানে হয়তো 1-2 দিন পর পাবেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। আমি একটু ওয়েট করেন, আমি এটা নিয়ে নিই। অ্যাটেন্ডেন্স মানে আমি হচ্ছে আপনাদের এখানে পার্টিসিপেশন গুলো আছে সেটা থেকে আহ, ইয়েটা নিয়ে রাখবো আর কি, কারা কারা পার্টিসিপেট করছেন সেটা থেকে। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু স্যার। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার। জি স্যার আমরা কি স্যার রেকর্ডটা পাবো না স্যার? পরে পাবেন। ও